নমস্কার। প্রতিষ্ঠিত ও উদীয়মান বিভিন্ন লেখকের গল্প পাঠে সাজানো আমাদের গল্পডিয়ান। আজ শুনবেন বিশ্বদেব মুখোপাধ্যায়ের লেখা টিচার প্ল্যান্ট। গল্পটি আমরা নিয়েছি ধ্যানবিন্দু থেকে প্রকাশিত সদানন্দনের পথ ও অন্যান্য গল্প এই বইটি থেকে। আজ গল্পের সূত্রধার, জনৈক ও শিক্ষক চরিত্রে শুভ্রাংশু, সারথী মণ্ডল জয়ন্ত, মিস্টার গৌর সোম অর্ণব, মিসেস সোম চৈতি ও ভিল চরিত্রে রাজদীপ। পোস্টার ও ক্যালিগ্রাফি শুভম। সম্পাদনা, আবহ, মিক্সিং ও পরিচালনায় আমি শুভ্রাংশু। শুনতে থাকুন গল্পডিয়ানের আয়োজনে টিচার প্ল্যান্ট। আমাদের গ্রামে একবার খুব খটাশের উপদ্রব হয়েছিল। সে আজ থেকে প্রায় 50 বছর আগেকার ঘটনা। বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর ধারে গণটিয়া, তখন গণ্ডগ্রাম বলতে যা বোঝায় তাই। নদীর ওপারে মুর্শিদাবাদ জেলা। একটা রেশম কুঠির ভগ্নাবশেষ তখনও ছিল, দেখেছি। আমরা তখন স্কুলে পড়ি। আমরা মানে আমি আর সারথী মণ্ডল। চাষবাস ছিল ওদের। স্কুলে আমার সহপাঠী ছিল, ক্লাস 7-এ। পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু ওর একটা স্বভাবের জন্য সবাই ওকে নিয়ে ঠাট্টা করত। মাঝে মাঝেই দুটো নাক দিয়ে শোঁ শোঁ করে শ্বাস টেনে নিত। সে যেন কোনো একটা গন্ধ পেয়েছে। জিজ্ঞাসাও করতো প্রায়, কোনো গন্ধ পাচ্ছিস? কিসের গন্ধ? জিজ্ঞাসা করলে হতাশ হয়ে বলতো, পাচ্ছিস না? একটা মিষ্টি ফুলের গন্ধ। যদিও আমি অনেকবারই দেখেছি ও ঠিকই বলতো। কোথায় কার রান্নাঘরে এঁচোড়ের তরকারি রান্না হচ্ছে, কিংবা হয়তো পায়েস, ও ঠিক বলে দিত। অথচ আমরা কেউই কোনো গন্ধই পাইনি। গণটিয়ার পাশের গ্রাম ভোগপুরে কার বাড়িতে চাঁপা ফুল গাছে চাঁপা ফুল ফুটেছে, আর সে অমনি শোঁ শোঁ করে শ্বাস টেনে বলে দিল, কোথাও চাপা ফুল ফুটেছে। সবসময় না হলেও প্রায়ই মিলিয়ে দেখা গেছে ওর কথাই ঠিক। তো যে কথা বলছিলাম, গন্টে গ্রামে সেই খটাশের উপদ্রবের কথা। কোথাও কিছু নেই, সে হঠাৎ কয়েকবার নাক টেনে বলে দিল, কোথাও খটাশের গন্ধ পাচ্ছি। শুনে তো সবাই হেসেই উড়িয়ে দিল। কেউ বলল, ও তোর নিজেরই গন্ধ। সে চুপ করে গেলেও আমাকে একান্তে বলল, তোদের বাড়িতে হাঁস আছে না? একটু সামলে রাখিস। আমি ওর কথায় খুব একটা আমল না দিলেও সে রাত্রে হাঁসের ঘরের দরজাটা বেশ ভালো করে বেঁধে রাখলাম। কিন্তু পরদিন সকালে উঠেই খবর শুনে চমকে উঠলাম। আমাদের পাশের বাড়িতে ঢুকে খটাশে হাঁস মেরে গেছে। ওর গন্ধ বিচারের এমনি আরো কত অবাক করা ঘটনা যে ঘটেছিল, সে বলতে গেলে মহাভারত হয়ে যাবে। শুধু এইটুকুই বলতে পারি যে সে কখনোই ভুল বলতো না, আর গ্রামের সবাই সেটা একসময় মেনেই নিয়েছিল। শুধু একবার তার কিছু একটা গোলমাল হয়ে গিয়েছিল। মানে একটা অদ্ভুত গন্ধ সে পেয়েছিল তার ঘুমের মধ্যেই, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অবশ্য গন্ধটা যে কিসের সেটা সে বলতে পারেনি, কারণ সেটা সে কোনোদিনই দেখেনি। আর অন্য কেউ যে দেখেছে এমনও বলা যায়নি। ফলে অনেক চেষ্টা করেও গন্ধটা কিসের সেটা জোর দিয়ে সে বলতে পারছিল না। আবার সেই কারণেই গন্ধটা কেমন সেটাও সে কাউকে বোঝাতে পারছিল না। কিন্তু সেদিনের পর থেকে
সেই গন্ধটা তাকে আচ্ছন্ন করে রেখেছিল। এটা বেশ বুঝতাম। গন্ধটা অতি অপূর্ব সুন্দর, শুধু এইটুকুই বলতো সে। কেউ হয়তো প্রশ্ন করল, গোলাপের মতো? খুব বিভোর হয়ে মাথা নাড়ত সে। না। পায়েসের মতো? পোলাও তালখিড়ের মতো? জুঁই, রজনীগন্ধা, শিউলি, আরও কতজন কত নাম করত, কিন্তু সে একইভাবে মাথা নাড়ত। না। আমি প্রায় বিরক্ত হয়েই বলি, তাহলে কিসের মতো বলবি তো? সে প্রায় হতাশ হয়েই বলে, অন্য কোনো কিছুর মতোই নয় যে। আমি কি করে তোদের বোঝাবো? সত্যি কোনোভাবেই সে আমাদের বোঝাতে পারেনি, আর জিনিসটাও খুঁজে পাওয়া যায়নি শেষ পর্যন্ত। অন্য সব কিছুই সে ঠিকঠাক বলতো, আর আমাদের বুঝতে কোনো অসুবিধাই হতো না। পরে বুঝেছিলাম ব্যাপারটা আর কিছুই নয়। যে জিনিসটার গন্ধ সেটা আমাদের কাছে, এবং শুধু তাই নয়, ওর কাছেও পরিচিত হওয়া চাই। না হলে ও যেমন বোঝাতে পারবে না, তেমনি আমরাও বুঝতে পারবো না। সারথীর নাক কখনোই ভুল বলতো না, আর তার নাকের এই আশ্চর্য ক্ষমতার কথা শুনে পণ্ডিত মশাই তাকে ক্লাসের মধ্যেই বেশ ঘটা করে একটা উপাধি দিয়ে দিলেন। বললেন, না বাবা, তুমি তো সারথি নও। এত তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি যার, সে তো সাক্ষাৎ সারমেয়। সারমেয় শব্দের মানে যারা জানতো তারা সবাই হেসে উঠল, আর যারা জানতো না, অন্যের দেখা দেখি তারাও জোর দিল। সারমেয় মানে কুকুর, আমিও জানতাম, কিন্তু সারথীর মুখের দিকে তাকিয়ে আমার হাসি পেল না। বুঝলাম উপাধিটা তার পছন্দ হয়নি। পছন্দ হোক বা না হোক, উপাধিটা কিন্তু তাকে ছাড়ল না। প্রায় দাবানলের মতো তার খবর ছড়িয়ে পড়ল সারা স্কুলে, আর তারপর স্কুলের সীমানা ছাড়িয়ে সবার মধ্যেই। দেখতে দেখতে তার সারথি নামটা প্রায় মুছেই গেল সবার স্মৃতি থেকে। সে এখন শুধুই সারমেয়। কামড়ায় না অবশ্য, কিন্তু বাতাসের মধ্যে নাক উঁচু করে মাঝে মাঝেই গন্ধ শোকে। গন্ধ শুকে নির্ভুলভাবে বলে দেয় কোথায় কার হেসে দিয়ে কী রান্না হচ্ছে, কোথায় মড়া পুড়ছে, কিংবা কোথায় বাতাবি লেবু কি তাল পেকেছে, কোথায় কোন কোন ফুল ফুটেছে। সবই তার নাসা দর্পণে। আর ওই যে বললাম তার নাক নাকি কখনো ভুল করতো না, অন্তত তেমন প্রমাণ নেই। প্রমাণ খুঁজে পাওয়া যায়নি এমন নজির অবশ্য আছে, যেমন সেই গন্ধটা যেটা সে সব সময় পেত, মাঝে মাঝে যা প্রায় পাগল করে তুলত তাকে। তার উৎসটাই তো খুঁজে পাওয়া যায়নি। ফলে গন্ধটা যে সত্যি সত্যিই পেত সেটা প্রায় কেউই বিশ্বাস করতো না। কেউ বলতো ভুল, কেউ বলতো গুল, সবাই বলতো প্রমাণ কোথায়। তা প্রমাণ খুঁজতে খুঁজতে ও এক একদিন অনেক দূর অবধি চলে যেত। একবার গ্রাম ছাড়িয়ে ময়ূরাক্ষী নদীর ওপারে চলে গিয়েছিল, সঙ্গে অবশ্য আমিও গেছিলাম। সেদিন ভীষণ উত্তেজিত দেখাচ্ছিল তাকে। নদীর ওপারে রেশমকুটির সেই ভগ্নস্তূপের আশেপাশে ঘন জঙ্গল আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে শুঁকতে শুঁকতে চলেছিল, আর ক্রমাগত বিড়বিড় করছিল কিছু একটা। সবটা বুঝতে না পারলেও শুধু একবারই শুনলাম সে বলছে, সেই গন্ধ, সেই গন্ধ। প্রায় স্বপ্নচালিতের মতো সে তখন ঝোপঝাড় জঙ্গল ঠেলে এগিয়ে চলেছে, আর আমি তার পেছনে পেছনে। সাপ খোপের ভয় নেই। হঠাৎ একটা ঘন ঝোপের ভেতরে ঢুকে গেল। ভয় পেলেও আমি কিন্তু কিছু ছাড়িনি। বেশ বড় সড়ো ঝোপটার মধ্যে আমিও ততক্ষণে ঢুকে পড়ে দেখি গন্ধ শুঁকতে শুঁকতে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছে। তারপর ক্রমশ এগুতে এগুতে একটা ছোট মতো গাছের সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে ও। গাছের ডাল থেকে ছোট কলসির মতো একটা ফুল ঝুলে আছে। তার কাছে নাকটা নিয়ে গিয়ে
সে তখন বুক ভরে শ্বাস টানছে। তার মৃদু গন্ধে আচ্ছন্ন হয়ে আছে ঝোপের মধ্যেকার হাওয়া। এ ফুল আমি তখনও চিনি না। এ কোন ফুল? আপন মনে কথাটা উচ্চারণ করি আমি। জানি না, কিন্তু এটা সে ফুল নয়। গভীর হতাশা ঝরে পড়ে ওর কণ্ঠে। আমিও হতাশ হয়ে বলি, নয়। ও মাথা নেড়ে বলে, গন্ধটা অনেকটা সেরকমই, কিন্তু সে ফুল নয়, সে আরো অনেক অনেক বড়। কিন্তু তুই কি করে জানলি? আমি অবাক হয়ে প্রশ্ন করি। সেও সমান অবাক হয়েই উত্তর দেয়, কি জানি, মনে হয় কখনো দেখেছি। যাই হোক, সেই গন্ধ বা সেই ফুলের অস্তিত্বের কোনো প্রমাণ সে শেষ পর্যন্ত দিতে পারেনি। শুধু উদ্ভ্রান্তের মতো গন্ধ শুকে শুকে খুঁজে বেড়াতো তাকে। হাওয়ায় নাক টেনে টেনে সে প্রায়ই ঘুরে বেড়াতো এখানে সেখানে, আনাজ কানাজ বন জঙ্গলে। কখনো সখনো গভীর রাতেও তাকে ঘুরে বেড়াতে দেখতো অনেকেই। তারপর এভাবে দিন নেই রাত নেই, উস্কো খুস্কো চুল, শীর্ণ সেই সারমেয় একদিন হাওয়া শুঁকতে শুঁকতে নিজেই হাওয়ায় মিলিয়ে গেল। সেটা বোধ হয় ক্লাস 10-এর ঘটনা। তারপর প্রায় 20 বছর কেটে গেছে, তার সঙ্গে আর দেখা হয়নি, কোনো খবরও পাইনি তার। খবর অবশ্য পেলাম, কিন্তু সে অনেক পরে। ইতিমধ্যে গণটিয়ার স্কুল জীবনের পাঠ চুকিয়ে আমি কলকাতায় কলেজে এবং পরে সায়েন্স কলেজে ভর্তি হই। আমার বিষয় ছিল বটানি, মানে উদ্ভিদবিদ্যা। এমএসসি পাশ করে আমি গবেষণাও শুরু করি, এবং আরো নির্দিষ্টভাবে বলতে হলে আমার কাজটা ছিল বটানিরই একটা শাখায়, যাকে বলে ফ্লোরিকালচার বা পুষ্পবিজ্ঞান। টিচার প্ল্যান্ট বা কলসপত্রী ফুলের সন্ধানে তখন প্রায়ই ঘুরে বেড়াই খাসিয়া, জয়ন্তিয়া আর গাঢ় পাহাড়ের গভীর অরণ্য সংকুল সব অঞ্চলে। ভারতের মধ্যে এই উত্তর পূর্ব হিমালয়েই এদের দেখা মেলে। ময়ূরাক্ষীর ধারে রেশমকুঠির জঙ্গলে ও ফুল কিভাবে যে এসেছিল সেটা ভাবলে এখন অবাকই হই। কারণ এইসব পতঙ্গভোগ উদ্ভিদ সাধারণত ১,৫০০ থেকে ৪,৫০০ ফুট উচ্চতায় হয়। ঠান্ডা পাহাড়ি জঙ্গলের পরিবেশেই এদের দেখা যায়। মেঘালয়ের এইসব অঞ্চল ছাড়াও আসামের ডিমা হাসাও জেলার আপার খারতাং অঞ্চলেও এদের দেখা মেলে। তবে ভারতের এই বিশেষ প্রজাতির ফুল, যার নাম নেপেনথেস খাসিয়ানা, এখন খুবই বিরল, প্রায় অবলুপ্তির পথে। সে ফুল হঠাৎ বীরভূমে কি করে এলো? সে যাই হোক, কে জানে সেই ছেলেবেলার বন্ধুর টানেই কিনা আমিও শেষ পর্যন্ত এই ফুলের গবেষণাতেই মজে গেলাম। এর স্থানীয় নাম অনেক, তবে গারো অঞ্চলে এর আদি নাম মেমাংকোক্সি, যার অর্থ হল শয়তানের ঝুড়ি। এর একটা মৃদু গন্ধ থাকলেও যতদূর মনে হয় সেটা আসল রহস্য নয়। আসল ব্যাপারটা হলো এর আবছা নীল রঙের সপ্রভতা। সম্ভবত সেই আলোর আকর্ষণেই পোকারা এর মধ্যে একবার ঢুকে পড়ে আর বেরোতে পারে না। তারপর ধীরে ধীরে ফুলের মধ্যেই নিঃসৃত এনজাইমের দ্বারা হজম হয়ে যায়। সারা পৃথিবীতে এরকম ছোট বড় নানা প্রজাতির ফুল আছে। কেউ পোকা খায়, কেউ ব্যাঙ, ইঁদুর, এমনকি খরগোশের মতো প্রাণীকেও নাকি খেয়ে ফেলে। যদিও সে ফুল আমি দেখিনি, তবে আফ্রিকার মানসিক ফুলের গল্পটা মনে হয় স্রেফ গপ্পই। মোট কথা, আমি তখন ওই পোকা খেকো ফুলের খোঁজেই ঘুরে বেড়াই, এবং আমার কর্মক্ষেত্র তখন খাসিয়া, জয়ন্তিয়া আর গাঢ় পাহাড়ের বিস্তৃত অরণ্য অঞ্চল জুড়েই ছড়িয়ে আছে। সেবার আস্তানা গেড়েছি আরাবেল্লা আর তুরা পর্বতশ্রেণীর মাঝে বালফাক্রাম উপত্যকায় সিমসাং নদীর তীরে, দক্ষিণ গাঢ় পাহাড়ের জেলা সদর বাঘমারা শহরের কাছেই ঘন জঙ্গলে।
নানা ধরনের পাখি, বাঁদর জাতীয় প্রাণী এসব তো আছেই, হাতিও আছে। অবশ্য আমার লক্ষ্য এখান থেকে কিছু দূরে সিজু গুহার দিকে যে পথটা চলে গেছে তার একপাশে সবুজ ঢাল বেয়ে সিমসাং নদীর ধারে সেই অঞ্চলটা, যেখানে রয়েছে ভারতের একমাত্র পিচার প্যান্টের অভয়ারণ্য। এখান থেকে শিলংমুখী নতুন পথে কিছু দূর গিয়ে বাকিটা পায়ে হেঁটেই নামতে হয়। আমি অবশ্য তাই করে থাকি, তবে এখানে এলে এই বাংলোতেই থাকি। আমি একাই আছি। আমার পাশের রুমটায় আছে একটা ফ্যামিলি, এক ভদ্রলোক মিস্টার সোম, তার স্ত্রী এবং একটি বছর দশেকের ছেলে, তার নাম ভিল। ভারী ফুটফুটে সুন্দর চেহারাটি তার, বুদ্ধিদীপ্ত মুখ, কিন্তু চোখের দৃষ্টি কেমন যেন অন্যমনস্ক। শুধু ওর একটা অদ্ভুত অভ্যাস, মাঝে মাঝেই নাক টানছে। বাংলোর লনে বসেই কথা হচ্ছিল। দেখতে দেখতে গল্পও বেশ জমে উঠেছে। চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞাসা করি, বাকমারা এই প্রথম নাকি? মিস্টার সোম একটু যেন ইতস্তত করে বলেন, প্রতি বছরই আসে, তবে আগে এখান থেকে 40-45 কিলোমিটার দূরে বালফাক্রাম রিজার্ভ ফরেস্টের বাংলোয় উঠতাম। জায়গাটা আরো সুন্দর, কিন্তু গত 5-6 বছর সেখানে যাইনি। কেন? আমি খুব স্বাভাবিক কণ্ঠেই বলি, বালফাক্রাম অভয়ারণ্য সত্যিই অসাধারণ, এর চাইতেও অনেক সুন্দর। আমার অবশ্য এখানে উঠলেই কাজের সুবিধা হয়, কিন্তু আপনারা? একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল সেদিন। কথাটা মিসেস সোমি বললেন, তার চোখে স্পষ্টতই ভয়ের ছায়া। ঘটনাটা কি সেটা জিজ্ঞাসা করা উচিত হবে কিনা এই ভেবে শুধু সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। লক্ষ্য করি ছেলেটি বাতাসে নাকটা তুলে আবার শ্বাস নিচ্ছে। তারপর নিস্তব্ধতা ভঙ্গ করে অপ্রাসঙ্গিকভাবেই সে বলে ওঠে, অনেকটা সেরকম গন্ধ। কথাটা বলেই সে একটু যেন চমকে তাকায় আমার দিকে। ও কোন গন্ধের কথা বলছে? আমিও কিছুটা চিন্তিত ভাবেই প্রশ্নটা ছুঁড়ে দিই ওদের দিকে। ভদ্রমহিলা মাথাটা নামিয়ে স্থির হয়ে বসে থাকেন। ভদ্রলোক ধীরে ধীরে বলেন, আপনাকে বলবো, আসলে আমার স্ত্রী যে সাংঘাতিক ঘটনার কথা বলছিলেন তার সঙ্গে ওর এই গন্ধ পাওয়ার একটা সম্পর্ক আছে। জানি না আপনি বিশ্বাস করবেন কি না। তারপর একটু ইতস্তত করে বললেন, এই আসলে আমার ছেলে ভিল সবসময় একটা গন্ধ পায়। গন্ধ পায়? কথাটা শোনা মাত্র আমার চোখের সামনে থেকে সেই গহন অরণ্য ঘেরা বন বাংলো, সেই গা ছমছম করা সন্ধ্যার অন্ধকারে বসে থাকা মানুষজন যেন কোন জাদু মঞ্চ বলে কোথাও উধাও হয়ে গেছে। ফিরে গেছি প্রায় 22 বছর আগের বীরভূম জেলার সেই ছোট্ট গণ্ডগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ময়ূরাক্ষী নদীর ধারে ঝুড়ি নামা বটগাছটার নিচে। হঠাৎ একটা শোঁ শব্দে পাশ ফিরে দেখি সারথি। বলি, কিসের গন্ধ? অন্যমনস্কভাবে ও বলে, কি জানি। আমি বলি, ও তোর মনের ভুল। সে বলে, সবাই তো তাই বলে। আপনি কি কিছু ভাবছেন? হঠাৎ ভদ্রলোকের প্রশ্নে আমার চিন্তা সূত্র ছিঁড়ে যায়। একটু লজ্জিত ভাবেই বলে উঠি, না কিছু না, আপনি বলুন। হ্যাঁ, বলছিলেন ও একটা গন্ধ পায়। কিসের গন্ধ? সেটাই তো সমস্যা। উনি কিছুটা চিন্তিত ভাবেই বললেন, কখনো কোনো ফুলের গন্ধ, কখনো কোনো খাবার বা রান্নার গন্ধ। আমি কৃত্রিম বিস্ময়ের সাথে প্রশ্ন করি, সে তো আমরা সবাই পেয়ে থাকি, এতে আশ্চর্যের কি আছে? এবার বেশ চিন্তিত স্বরেই বললেন,
না, তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু গভীর রাত্রে ঘুম থেকে জেগে উঠে যদি বলে মাংস পুড়ছে, আর যদি পরদিন সকালবেলা উঠেই শোনেন ওপাড়া তারিণী জ্যাঠা মারা গেছেন এবং গতকাল রাত্রেই তাকে দাহ করা হয়েছে, তাহলে আপনি কি বলবেন? বলে রাখি, শ্মশান আমাদের গাঁয়ের বাড়ি থেকে অন্তত 3 কিলোমিটার দূরে। আমি চুপ করে থাকি, অবিশ্বাস করি না। সারথিকে আমি যে দেখেছি, তাই নীরবে মাথানের সম্মতি জানাই। ভদ্রলোক খুবই বিষণ্ণ কণ্ঠে এবার বলেন, আসলে এসব কারণে ছেলেটা খুব একা হয়ে গেছে। সবাই ঠাট্টা করে, সব সময় তো আর প্রমাণ দিতে পারে না। সমস্যা সেখানেই। কেন? আমি প্রশ্ন করি। সেটা ওকেই জিজ্ঞাসা করুন না। ছেলেটি কাছে এসে দাঁড়াতেই আমি সস্নেহে তার দিকে তাকাই। ফর্সা রং, একটু শীর্ণ, কিন্তু মুখটি বড় সুন্দর। বড় বড় শান্ত দুটি চোখ যেন বহু দূরে কোথাও নিবদ্ধ হয়ে আছে। আমি জিজ্ঞাসা করি, তোমার বন্ধুরা তোমায় ঠাট্টা করে? আমার কোনো বন্ধু তো নেই। যারা আমায় বিশ্বাস করে না তারা আমার বন্ধু নয়, আমার সঙ্গে পড়ে। আমি জানতে চাই, কিন্তু তোমাকে তারা বিশ্বাস করে না কেন? ও একটু ভেবে নিয়ে বলে, আমি গন্ধ পাই, মাঝে মাঝেই গন্ধ পাই। কখনো কোনো ফুলের গন্ধ, কখনো কোনো খাবারের গন্ধ, কখনো ধোঁয়ার গন্ধ। হয়তো কেউ উনুনে আঁচ ধরাচ্ছে, কিংবা বহু দূরে কোথাও পাতা পোড়াচ্ছে কেউ, কিংবা কোনো প্রাণী বা কোনো মানুষের গায়ের গন্ধ। সে হয়তো বহু দূরে। এই যেমন এখনই একটা লোক আসছে জঙ্গলের মধ্যে দিয়ে, আমি তার শরীরের গন্ধ পাচ্ছি। গন্ধটা আমার চেনা, কিন্তু সে কে আমি মনে করতে পারছি না। চিন্তিত স্বরে ভদ্রলোক বললেন, লোকটা কে? এই অন্ধকার জঙ্গলের পথে? কিছুটা অন্যমনস্ক ভাবেই ভীর উত্তর দেয়। জানি না। তারপর আমার দিকে ফিরে বলল, এখন লোকটা যদি এখানে আসে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে গন্ধটা আমি সত্যিই পেয়েছিলাম। আপনিও কথাটা বিশ্বাস করবেন। কিন্তু সে যদি এদিকে না এসে অন্যদিকে চলে যায়, তাহলে কি প্রমাণ হবে আমি মিথ্যে কথা বলছিলাম, কিংবা আমি পাগল? ছেলেটার গলাটা কান্নায় বুজে আসে। কথাটা ঘোরাবার জন্য আমি তাড়াতাড়ি বলি, তুমি সবসময় এরকম গন্ধ পাও? কিরকম? প্রশ্ন করে সে স্থির চোখে আমার দিকে তাকায়। প্রশ্নটা বেশ অস্বস্তিকর। কি উত্তর দেব? আমাকে চুপ করে থাকতে দেখে ও নিজেই যেন কিছুটা আত্মগতভাবেই বলে, ওই একটা গন্ধ তো সবসময় পাই, সারাদিনই ঘুরে ফিরেই। কিসের গন্ধ? আমি মৃদু স্বরে প্রশ্ন করি। ও দৃঢ়ভাবে জবাব দেয়, জানি না, কোনো প্রমাণ দিতে পারবো না। তাতে আমাকে যদি মিথ্যুক ভাবেন, পাগল ভাবেন। আমি একই রকম কোমল স্বরে বলি, প্রমাণ তো চাইনি, মিথ্যুক পাগল কিচ্ছু ভাবিনি তোমাকে। বরং আমি জানি তুমি যা বলছো তার সবটাই সত্যি। আমি কেন বিশ্বাস করি সে কথা পরে বলবো, কিন্তু তার আগে আপনাদের সেই ঘটনার কথা যেটা বলছিলেন। শেষের কথাটা অবশ্য মিস্টার সোমের উদ্দেশ্যেই, কিন্তু রাত হয়ে গিয়েছিল, তাই কাহিনীটা তখনকার মতো মুলতুবি রেখে আগে খাওয়া দাওয়া সেরে নেওয়াই ঠিক হলো। আর তাছাড়া এতটা রাত পর্যন্ত এই জঙ্গলের মধ্যে খোলা জায়গায় বসে থাকাও খুব নিরাপদ নয়। বিশেষত হাতির উপদ্রব তো লেগেই আছে, লেপার্ডও আছে। অতএব ভেতরে গিয়ে বসাই সাব্যস্ত হতো। মোড়া মারিয়ে কেউ এগিয়ে আসছে গেটের দিকে। তার পায়ের অস্পষ্ট শব্দ শুনে আমরা একটু আশঙ্কা নিয়ে স্থির হয়ে তাকিয়ে থাকি।
পরক্ষণেই ক্যাঁচ করে গেট খোলার শব্দে ভিল হঠাৎই উৎফুল্ল হয়ে সারথি কাকু! বলে সেদিকে তীব্র গতিতে ছুটে যায়। সারথি? সারথি? প্রায় একই সঙ্গে কথাটা বলেন গৌরবাবু এবং তার স্ত্রী। আমি বিস্ফারিত চোখে সেদিকে চেয়ে থাকি, মুখ দিয়ে কোনো কথা ফোটে না। অবশেষে আমার সমস্ত উদ্বেগের অবসান ঘটিয়ে পরনে আধময়লা ধুতি, ফতুয়া, এক মাথা চুল, দাড়ি, গোঁফ নিয়ে যে লোকটা এসে দাঁড়ালো, তার সঙ্গে সেই 14 বছরের সারথি মিল প্রায় নেই। কিন্তু তবু তার চোখ দুটো দেখেই আর সন্দেহ রইল না মনে। সেও চিনেছে আমাকে, আর শুধু একটু হাসি দিয়েই সেটা বুঝিয়ে দিল সে। কিন্তু ততক্ষণে আমার অনেক প্রশ্ন জমে গেছে। আমি গৌরবাবুকেই জিজ্ঞাসা করি, কিন্তু আপনাদের আলাপ হলো কোথায়? গৌরবাবু বললেন, এখানেই আলাপ। আজ থেকে 5 বছর আগে। সেই অভিজ্ঞতার কথাই তো বলছিলাম আপনাকে। জঙ্গলের মধ্যে গাড়ি থেকে নেমে আমরা দুজনে জঙ্গলের শোভা দেখেই হয়তোবা একটু আনমনা হয়েছি। এমন সময় ঘুরে দেখি ভিল নেই। ব্যাকুলতায় কত খুঁজলাম, কত ডাকলাম, কিন্তু কোথায় সে? নেই, কোথাও নেই। এত বড় জঙ্গলে কোথায় খুঁজবো তাকে? এদিকে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। একটু পরে অন্ধকারে ঢেকে যাবে চারিধার। হাতি, লেপার্ড, গাওর, ভল্লুক, আরো কত কত রকম জন্তু আছে ওইটুকু ছেলে ভেবে আমরা যখন প্রায় হতাশ হয়ে বাংলায় ফিরে এসেছি, তখন প্রায় রাত 9টা হবে। কিন্তু এত রাত্রে এই বিশাল জঙ্গলে কোথায় খোঁজা হবে? আর কেই বা খুঁজবে? অনেক আলোচনার পরে যা বোঝা গেল, এই রাত্রে কিছুই করা যাবে না। ছেলেকে ফিরে পাওয়ার আশাও ক্ষীণ। দেখতে দেখতে চারদিক যখন স্তব্ধ, একে একে সবাই শুয়ে পড়েছে, শুধু আমরা দুজন ঠায় জেগে বসে আছি এই বারান্দায়। ঘড়িতে 1টা বাজলো, 2টো বাজলো। এমন সময় নিস্তব্ধতা ভেদ করে শোনা গেল একটা পদশব্দ এগিয়ে আসছে গেটের দিকে। ক্যাঁচ করে গেটটা খোলার শব্দ। তারপর আবার মোড়াম মারিয়ে দেখা গেল ছায়ার মতন কেউ যেন এগিয়ে আসছে, আর তার কাঁধে প্রায় নেতার মতন ঝুলছে একটা শিশুর দেহ। পথ পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসতেই শিশুটিকে চিনতে পারলাম। ভিল! কিন্তু বেঁচে আছে তো? ওকে দেখে আমরা দুজনেই একসঙ্গে আর্তনাদ করে উঠি। কিন্তু উনি অভয়দানের ভঙ্গিতে বাঁ হাতটা তুলে আমাদের আশ্বস্ত করে বললেন, ভয় নেই, ওর কিচ্ছু হয়নি। ক্লান্তিতে ঘুমিয়ে গেছে, ওকে শুইয়ে দিন। বলে উনি নিজেই ভেতরে গিয়ে ওকে বিছানায় শুইয়ে দিলেন। তারপর চলেই যাচ্ছিলেন, কিন্তু আমাদের নানান প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বোধহয় একটু দাঁড়ালেন। শুধু এইটুকু বললেন যে ওর নাম সারথি এবং কাছেই একটা ফরেস্ট ভিলেজে থাকেন। হ্যাঁ, জায়গাটার নাম রংশু। বালফাক্রাম জঙ্গলের কাছেই আদিবাসীদের গ্রাম। ভারী সুন্দর জায়গা, আর মানুষগুলোও তেমনি সুন্দর। ছোট্ট গ্রাম, ভালো লেগে গেল, ওখানেই থেকে গেলাম। থেকে গেলি? আমি তো হাঁ। কিন্তু এই ছেলেটাকে পেলি কি করে? অত রাতে জঙ্গলে গিয়েছিলি কেন? ও হেসে বলল, আমি তো জঙ্গলেই থাকি। সেদিন হঠাৎ একটা গন্ধে ঘুমটা ভেঙে গেল। গন্ধটা জঙ্গলের মধ্যে থেকে আসছিল, শহরের ছেলের গন্ধ। শহরের ছেলে এত রাতে জঙ্গলে কি করে? নিশ্চয়ই পথ হারিয়েছে। তখনই ঘুম থেকে উঠে গন্ধ শুকে শুকে খুঁজে বের করে ওকে পৌঁছে দিলাম।
বন বাংলো থেকে সে প্রায় 7 কিলোমিটার দূরে পাগলের মতো ঘুরছিল। জায়গাটা ভালো নয়, বুনো শুয়োর আর তার চেয়েও ভয়ঙ্কর গাউরের যাতায়াতের পথ। গাউর কি? একটু ভয়ার্ত কণ্ঠেই প্রশ্নটা করলেন ভিলের মা। আমি বললাম, গাউর হলো বাইসন, বড় সাংঘাতিক জিনিস। আমার কথাটা শেষ হতেই মহিলা শটান সারথীর পায়ের উপর মাথা রেখে আছড়ে পড়লেন। সারথী বিব্রত হয়ে বলল, এ কি করছেন মা? আমি সামান্য মানুষ, এমন করে অপরাধী করবেন না। ভগবান কাউকে বুদ্ধি দিয়েছেন, কাউকে লেজ দিয়েছেন, আমাকে নাক দিয়েছেন। এতে আমার বাহাদুরি কোথায় বলুন? এ যেন সেই সারথী নয়, সম্পূর্ণ অন্য মানুষ। কোথায় সেই বিষণ্ণতা, সেই অবসাদ? আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর দিকে। কি আশ্চর্য প্রসন্নতা ওর মুখে। ওরাও চেয়ে থাকেন। আমি জানতে চাই, কিন্তু বাড়ি ছেড়ে চলে এলি কেন? তোর বাবার কথাও ভাবলি না? ও অম্লান বদনে বলে, খবর নিয়েছি তো, বাবা মরে গিয়েছে। আমি চুপ করে থাকি। তারপর বলি, গাঁয়ের জন্য মন কেমন করে না? গায়ের জন্য? ও যেন মহা ভাবনায় পড়ে যায়। আমি বলি, হ্যাঁ, গাঁয়ের লোকজনের জন্য। ও হেসে বলে, সত্যি কথা বলবো, শুধু তোকে ছাড়া আর কাউকেই মনে পড়ে না। পরক্ষণেই নিজেই জিভ কেটে বলে, না, কেউ খারাপ লয় কো, কিন্তু মানুষই আমার কথা বুঝে না জি, বিশ্বাসই করে না কেউ। ধীরে ধীরে ওর কথার মধ্যে বীরভূমের ভাষা বেরিয়ে আসছে। আমি হেসে বলি, মানুষ তোর কথা বোঝে না কেন? তুই নিজে কি? আমি আবার একটা মানুষ নাকি? বলে ও হা হা করে হাসে। তারপর হাসি থামলে বলে, 20 বছর বনে জঙ্গলে থাকতে থাকতে আমি কি আর মানুষ আছি? বন মানুষই বলতে পারিস। এই ভালো। একটু থেমে আবার বলে, মানুষ না বাবা, মানুষ হতে পারবো না। আমরা কেউ কোনো কথা বলি না। সেই আপন মনে বলে যায়। কোথায় কোথায় না ঘুরেছি। একবার তো এক সন্ন্যাসীর চেলা হয়ে হিমালয়ে। তারপর যখন বুঝলাম তার মতলব অন্য, সে আমাকে দিয়ে গন্ধ শুকিয়ে কস্তুরী হরিণ খুঁজতে চায়, তখন পালিয়ে বাঁচি। কিন্তু তুই তা বলে ঘর ছাড়লি কেন? ও একই রকম শান্ত গলায় বলে, আমি কি নিজে ছেড়েছি? ওই গন্ধই আমাকে ছাড়ালে। সারাক্ষণ বাইরে ডাকতো, তিষ্ঠতে দিত না। তুই তো সবই জানিস। আর কি জানিস? ভেতরে ভেতরে কষ্টও বড় কম তো ছিল না। এই দেখ, তুই ছাড়া কেউই তো বিশ্বাস করেনি আমাকে। সবাই প্রমাণ চায়। মানুষ প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না। আর আমি বিশ্বাস ছাড়া প্রমাণ মানি না, বুঝি না। আরে বাপু, প্রমাণটা তো বিশ্বাস করতে হবে নাকি? তা আমি প্রমাণ থেকে বিশ্বাস নাকি বিশ্বাস থেকে প্রমাণ, এই গোলক ধাঁধায় বাপু হাঁপিয়ে উঠেই একদিন পালিয়ে এলাম। মানে ওই গন্ধই আমাকে বার করলে। কিসের গন্ধ? আমিও তো সে গন্ধ পাই। প্রশ্নটা এবার ভিলেরই। তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। ওর দিকে কিছুক্ষণ বিস্ময় বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে সারথী। তারপর তাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, পাও? তাহলে তোমার তো আর ভাবনাই নেই বাবা, সে তো মহাভাগ্য। সেই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। কোথায়? ভিলের মা প্রায় আর্তনাদ করে ওঠেন। কোথায় নিয়ে যাবে ওকে? সারথী খুব নিশ্চিন্ত কণ্ঠেই বলে, তার কাছে, সেই ফুলের কাছে। তারই গন্ধ যে। তুমি সেই ফুলের দেখা পেয়েছো? ভিল অবাক হয়ে প্রশ্ন করে, পেয়েছি বই কি, তোমাকেও দেখাতে পারি, দেখবে তুমি।
সে কি ফুল? এবারে মিস্টার সোম প্রশ্ন করে। আমি সাগ্রহে জানতে চাই, পিচার প্ল্যান্ট, কলসপত্রে ফুল? হ্যাঁ, পিচার প্ল্যান্ট, কিন্তু সে অনেক বড়। ভিল উৎসাহে বলে। আফ্রিকার মানুষ খেকো ফুল, মানুষ খায়? সে গভীর রহস্যময় হেসে বলে, খায় বই কি, এই তো দেখো না, আমাকেও তো খেয়েছে। সে সব খায়, তার মধ্যে একবার পড়লে আর রক্ষা নেই। তুমি দেখবে সে ফুল? ভিল সরল আগ্রহে প্রশ্ন করে। তুমি দেখাবে? এসো তবে। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে বারান্দা অতিক্রম করে লনের দিকে এগিয়ে যায়। ভিল তাকে অনুসরণ করছিল, কিন্তু মিসেস সোম সবাহে তার হাত চেপে ধরেন। ও যাবে না, না না, ও যাবে না। ও গভীর আশ্বাসের স্বরে বলে, ভয় কি, আপনারাও আসুন। অস্বীকার করব না, আমি বিজ্ঞানী, তবু ভয় আমারও একটু করছিল। ও ততক্ষণে নিশ্চিত্র অন্ধকার অরণ্য আর পাহাড় ঘেরা বন বাংলো লনের উপরে এসে দাঁড়িয়েছে। আমাদের উপরে নক্ষত্র খচিত শরতের মেঘ মুক্ত আকাশ। সে মাথার উপরে দুটো হাত তুলে দিয়ে বলে ওঠে, এই সেই ফুল, সেই পিচার প্ল্যান্ট, সেই সর্বভুক কলসপত্রী ফুল। আমরা সবাই এরই মধ্যে আছি। এর মধ্যে একবার গড়িয়ে পড়লে সে তার রসে জড়িয়ে নিয়ে নিঃশেষে মিশিয়ে নেবে। তখন আর অহং নেই, কলস ভরা শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। কথাটা বলতে বলতেই সে যেন স্বপ্নাবিষ্টের মতো হেঁটে যেতে থাকে গেটের দিকে। আমরা স্তম্ভিতের মতো চেয়ে থাকি সেদিকে। মুখে কোনো কথা সরে না। সামনের আলোকিত একটু অংশ পেরিয়ে সে তখন অন্ধকারে। শুধু মোড়াম মারানোর শব্দ শোনা যায়, আর তারপরেই ক্যাঁচ করে গেট খোলার শব্দ। গল্পডিয়ানের এই আয়োজন ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পরিচিতদের মধ্যে পৌঁছে দেবেন। আপনারাও ইমেলের মাধ্যমে আমাদের গল্প পাঠাতে পারেন। সেই গল্প নির্বাচিত হলে আমরা কথা দিচ্ছি তা গল্পডিয়ানে পাঠ করব। আমাদের ইমেল আইডি গল্পের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও গল্পডিয়ানের নিয়মিত আপডেট পেতে ফেসবুকে গল্পডিয়ান দ্য স্টোরি টেলার এই পেজে যুক্ত হন। আবার নতুন সপ্তাহে নতুন গল্প শোনাতে ফিরব। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।